আনন্দপুরে অগ্নিকাণ্ড নিয়ে তৃণমূল বিজেপি ধস্তাধস্তি। দমকল মন্ত্রী ঢোকার সময় বিক্ষোভ বিজেপির, পাল্টা বিক্ষোভ তৃণমূলের। দেহাংশ উদ্ধার হয়েছে, কিন্তু অনেকে এরকম রয়েছেন যাদের পরিবারের সদস্যের কোনো খোঁজ নেই। প্রায় 1.5 দিন হতে চলল, তারা হত্যে দিয়ে সেখানে অপেক্ষা করে রয়েছেন যে কখন তাদের পরিবারের সদস্যের কোনো খোঁজ পাওয়া যাবে। আর ইতিমধ্যেই আপনারা জানেন যে দমকল মন্ত্রী সুজিত বসু আজকে ঘটনাস্থলে আসেন, পরিস্থিতি তিনি খতিয়ে দেখেন এবং ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির তরফে যে অভিযোগ করা হচ্ছে যে জলা জমি বুঝিয়ে দেওয়ার কারণেই কিন্তু আগুন নেভাতে এতটা সমস্যা হচ্ছে, এতটা বেগ পেতে হচ্ছে দমকলকে। আর অন্যদিকে তৃণমূলের তরফে যে বিষয় তোলা হচ্ছে, তৃণমূলের বক্তব্য যে এই সময় রাজনীতি করা উচিত নয়, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো উচিত। দমকল মন্ত্রী যখন আজকে ঘটনাস্থলে আসেন তার উদ্দেশ্যে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকেরা, পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূলও। সরাসরি আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, দু তরফেই বিক্ষোভ দেখানো হয়। একেবারে দেখো, রাজনৈতিক চাপানোতর একেবারে তুঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে। তুমি জানো যে সম্পূর্ণ বিষয়টাতে স্থানীয়রা জানিয়েছেন যে জলা জমি বুঝিয়েই কিন্তু এই সমস্ত গোডাউনগুলো তৈরি করা হয়েছে এবং যে ইনফ্রাস্ট্রাকচার থাকা উচিত কোনো জায়গায়, যে ফ্যাক্টরিগুলো নির্মাণ করা হয়েছে তার ভিতরে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। সে কারণে কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়ায় এবং এখনো পর্যন্ত যেরকমটা জানা যাচ্ছে যে এতগুলো মানুষ হতাহত হয়েছে এবং অনেক মানুষ রয়েছেন যারা নিখোঁজ। এর ফলেই কিন্তু আজকে সকালবেলাতে কিন্তু বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। তারা বলেন যে এই যে দুর্নীতি হয়েছে, এই যে নিয়ম লঙ্ঘন করা হয়েছে, বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে, তার কারণেই কিন্তু ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণেই কিন্তু, সার্ভিলেন্স না থাকার কারণেই কিন্তু এরকম একটা দুর্ঘটনার সম্মুখীন সাধারণ মানুষকে হতে হলো এবং এতগুলো প্রাণ গেল। সেখানেই দেখা গেল তার পরবর্তীতে যখন অশোক দিন্দা আসেন তখন তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা কিন্তু এখানে অ্যাজিটেশন দেখান, তারা বিক্ষোভ করেন যে এই সময়ে রাজনীতি না করে প্রত্যেকটা রাজনৈতিক দলকে হাতে হাত মিলিয়ে তাদের সুব্যবস্থা করার বন্দোবস্ত করা উচিত। তাদের যে সমস্ত দাবি দাওয়াগুলো রয়েছে বা এর পরবর্তী পদক্ষেপে তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিত এবং প্রত্যেককে এই বিষয়টাতে জোর দেওয়া উচিত যে এতগুলো মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হলো তাদেরকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়। সেই বিষয়টাতে তারা জানান যে বিক্ষোভ করে, রাস্তা অবরোধ করে যদি এই পরিস্থিতিতে দমকলের 4টি গাড়ি আটকে দেওয়া হয় তাহলে এই আগুন আরও দুষ্কর হয়ে যাবে নেভানো। সে কারণেই কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে যখন অশোক দিন্দা আসেন তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি এই রাজ্যের বিধানসভার বিধায়ক, তাই তিনি আসতেই পারেন কোনো জায়গায় যদি এরকম মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। এক্ষেত্রে রাজনীতির যে কথা তারা বলছেন সেটা কিন্তু করা হচ্ছে না। তিনি এসেছেন, তার দলের পক্ষ থেকে তাকে বলা হয়েছে যে সেখানে গিয়ে দেখে আসতে, যে গ্রাউন্ড রিপোর্ট প্রত্যেকটা রাজনৈতিক দলে তুমি জানো যে প্রত্যেকটা জায়গায় গিয়ে দেন। সেরকমই অশোক দিন্দা এসেছিলেন। এই পরিস্থিতি কীরকম রয়েছে এখনো পর্যন্ত, গতকাল থেকে 30 ঘন্টা পেরিয়ে গিয়েছে, নাজিরাবাদের আগুন এখনও জ্বলছে, দমকলের গাড়ি এখনও আসছে, কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে সেগুলো নেভানোর জন্য। এবং এই যে পরিস্থিতির সম্মুখীন হয়ে এত মানুষ প্রাণ হারালো সেই গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরতেই কিন্তু হয়তোবা অশোক দিন্দা এসেছিলেন দলের পক্ষ থেকে, কিন্তু সেখানেই দেখা যায় তিনি বিক্ষোভের সম্মুখীন হলেন এখানকার তৃণমূলের কর্মী সমর্থকরা। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল, দু তরফেই কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে, কিন্তু সব থেকে বড় কথা এখনো বহু মানুষ নিখোঁজ। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন ঘটনাস্থল থেকে। হিন্দল, কিছুক্ষণ আগেই তুমি দেখাচ্ছিলে যে ফরেনসিক টিম তারা ঘটনাস্থলে এসেছেন এবং তারা নমুনা সংগ্রহের চেষ্টা করছেন, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? একেবারে তোমাকে দেখিয়ে রাখি, ফরেনসিক বিশেষজ্ঞরা তারা কিন্তু পুলিশকে সঙ্গে নিয়ে তারা ভেতরে প্রবেশ করেছেন এবং তোমাকে দেখাই এই যে করিডোরটা দেখছো, যেখানটা ফাঁকা অংশ রয়েছে এটা কিন্তু সম্পূর্ণটাই ভেঙে চুরে গিয়েছিল। গতকাল এই জায়গাটা পরিষ্কার করানো হয় এবং ইতিমধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞরা যেখানে প্রবেশ করেছেন সেটা হলো কিন্তু যে ডেকোরেটরসের গোডাউন ছিল সেই গোডাউনের ভেতরে কিন্তু তারা প্রবেশ করেছেন। সাথে বারুইপুর পুলিশ জেলার পুলিশ রয়েছে। এইখানে কিন্তু তারা সমস্ত নমুনা সংগ্রহ করছেন। একাধিক মানুষের দেহাংশ উদ্ধার হয়েছে যেগুলোকে ডিএনএ পরীক্ষার পর নির্দিষ্টভাবে জানা যাবে কোনটা কার দেহ, অর্থাৎ কিনা শনাক্তকরণ সম্ভবপর হবে ডিএনএ টেস্টের পর। তার পাশাপাশি তোমাকে বলে রাখি এই যে অগ্নিকাণ্ড ঘটনা কিভাবে ঘটলো, কেন এতগুলো মানুষের মৃত্যুর ঘটনা ঘটলো, বাকি মানুষগুলো কোথায় গেল সেই বিষয়ে যেমন দমকল এবং পুলিশ খোঁজ নিচ্ছে, তার পাশাপাশি মৃত্যুর কারণ কি সেই বিষয়টা সুস্পষ্টভাবে জানা যাবে। অর্থাৎ কিনা এই অগ্নিকাণ্ড কি থেকে হয়েছিল, যেমন প্রথম থেকে গতকাল থেকে যেমন অনেকেই বলছিলেন অনেকে আত্মীয় পরিজনেরা যে ডেকোরেটরসের দোকান যে গোডাউন ছিল সেখানে রান্না চলতো এবং সেই রান্নার আগুন থেকেই সম্ভবত আগুন লেগে থাকতে পারে। এখন গোটা বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখার জন্য ফরেনসিক বিশেষজ্ঞরা এসছে, পুলিশ এসছে এবং দমকলও কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখছে। ধন্যবাদ।
অগ্নিকাণ্ডে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া গুদাম দুটো কি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল? অভিযোগ ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড অর্থাৎ জলাভূমি বুঝিয়ে তৈরি করা হয়েছিল অভিশপ্ত গুদাম দুটি। আর এ নিয়ে এখন তুঙ্গে উঠেছে চর্চা। একটু ছ্যাঁকাতেই কতটা কষ্ট হয় আমাদের, আর জীবন্ত দগ্ধ হয়ে এভাবে তিলে তিলে মৃত্যু। একজন নয়, একাধিক। আনন্দপুরের কাছে নাজিরাবাদে দুটি গুদামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে যখন স্বজনহারাদের কান্না বাদ মানছে না, তখন অগ্নিকাণ্ডে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই গুদাম দুটি কি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল? তিনার আন্ডারে কাজ করতো, তিনারও কোনো খোঁজ নেই, কারো ফোনও সুইচ অফ, কারো ফোনেও যোগাযোগ করতে পারছি না। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড অর্থাৎ জলাভূমি বুঝিয়ে তৈরি করা হয়েছিল অভিশপ্ত এই দুটি গুদাম। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নাজিরাবাদ, খেয়াদা এসব বিভিন্ন জায়গায় যেগুলো জলা জমি বলে পরিচিত, সেই সব জলা জমিতে কিন্তু একাধিক কারখানা, একাধিক গোডাউন কিন্তু বেআইনিভাবে নির্মিত হচ্ছে। এবং সেই বেআইনি নির্মিত কারখানা এবং গোডাউনে যখন আগুন লেগে যাচ্ছে, যখন মৃত্যুর ঘটনা ঘটছে, তখন প্রশাসন নড়েচড়ে বসছে। কিন্তু যেভাবে নাজিরাবাদে এই যেখানে যে গোডাউনের মধ্যে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো, যেক্ষেত্রে একাধিক মৃত্যুর ঘটনা সামনে আসছে, একাধিক খবর পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে এই সব গোডাউনগুলো বর্তমানে ভাঙার কাজ চলছে, সেই গোডাউনগুলো কিন্তু সম্পূর্ণ বেআইনি। প্রায় 30% ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ভরাট হয়ে গেছে এবং সেখানে নির্মাণ হয়েছে বা হচ্ছে। আমাদের রাজ্যে বেআইনিটাই এখন আইন। যে বললাম, ভোট ব্যাংক, নোট ব্যাংক, দুটো ব্যাংক যদি একসাথে চলে আসে এবং সেটাকে কেউ তো দেউলিয়া হতে চায় না। সুতরাং পলিটিক্যাল স্ট্যান্ডটা হচ্ছে আমাদের মোটামুটি ভোট এবং নোটের উপর নির্ভর করে, এবং দুটোই যেহেতু এইসব অবৈধ নির্মাণ থেকে ক্যাটার করা হচ্ছে, তাদেরকে কেউ ছুতে পারবে না। উত্তর কলকাতা বাড়ার আর জায়গা নেই, দক্ষিণেও একই অবস্থা, পশ্চিমে গঙ্গা, ফলে জায়গা শুধু রয়েছে পূবে অর্থাৎ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে, কারণ সেখানেই রয়েছে বিঘার পর বিঘা জলাজমি। দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর যদি কলকাতার ফুসফুস হয়ে থাকে, তাহলে পূর্বের এই বিস্তীর্ণ জলাভূমি হচ্ছে কলকাতার কিডনি। আর এখানেই বেআইনিভাবে জলাজমি ভরানোর অভিযোগ উঠেছে। এই যে সমস্ত বেআইনি কাজকে দিনের পর দিন আপনার মদত দিচ্ছে দুঃখজনকভাবেও সরকারি দপ্তর। আমরা বারবার কথা বললে পরিবেশ কর্মীরা পাগল, পরিবেশ কর্মীদের বুদ্ধি নেই, পরিবেশ কর্মীরা উন্নয়ন বিরোধী, এসব আবল তাবল কথা বলে এই প্রশাসকরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। বাস্তবে এই নাজিরাবাদ অঞ্চলটা, পুরো অঞ্চলটা জুড়েই একটা বেআইনি কাজ আছে। নাজিরাবাদ অঞ্চলটা হচ্ছে পুরোটা বেআইনি জমিগুলো দখল করার মধ্য দিয়ে এখানে ব্যবসা চলছে, অসংখ্য গোডাউন। প্রশাসন কিংবা রাজনীতিবিদদের অলক্ষ্যে বেআইনিভাবে জলাভূমি ভরাট করে নির্মাণ কি আদৌ সম্ভব? প্রভাবশালীদের হাত ছাড়া রামসার ট্যাগপ্রাপ্ত ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের উপরে কত আবাসন তৈরি হয়েছে, হাজার হাজার ফ্ল্যাট তৈরি হয়েছে। যদি সত্যি এখানে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হয়, এক রাত্রে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়বে। যেখানে নির্মাণ কার্য করা যায় না, আন্তর্জাতিক বিধিনিষেধ অনুযায়ী সেখানে করা সম্ভব নয়। তো ভারত সরকারের আইন তো অনেক দূরের কথা, এরা কোনো আন্তর্জাতিক বিধিনিষেধ। শুধুমাত্র টাকার বিনিময়ে জমি ভরাট করছে, এর টাকার ভাগ যাচ্ছে নিচতলা থেকে উপরতলা পর্যন্ত। নেতা, মন্ত্রী, শান্তি, এমএলএ, এমপি, কালীঘাট, ক্যামাক স্ট্রিট, কেউ বাদ যায় না এই টাকা নিতে। দমকল মন্ত্রী বলছেন জলা জমি ভরাট হচ্ছে কিনা তার দেখার দায়িত্ব নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে দেখবে কে? যার দেখার দায়িত্ব তিনি কি দেখেও চোখ বন্ধ করে আছেন? ওয়েটল্যান্ডের মধ্যে যদি কারখানা হয়ে থাকে, এটা ফায়ারের সাবজেক্ট না। ফায়ারের সাবজেক্ট হচ্ছে আগুন যেখানে লাগছে সেখানে আগুন নেভানোর কাজ আমাদের। ওয়েটল্যান্ডের জন্য যদি কোনো কারখানা হয়ে থাকে, ওখানে যারা দেখার দায়িত্ব আছে সেটা তারা দেখবে। যদি এমনি ধরনের ঘটনা কিছু হয়ে থাকে, সেটা আইনগত যা ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে। সেখানে কি ছিল, কি হয়েছে, দুপক্ষের বক্তব্য কি, এটা যদি খারাপ ঘটনা ঘটে থাকে, খারাপ ঘটনা সবসময় খারাপ ঘটনা, কিন্তু কার গাফিলতিতে কি ঘটলো সেগুলো নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন দেখছে, তদন্ত হচ্ছে, এবং যদি কোথাও কোনো অপরাধ বা গাফিলতি থাকে সেখানে যথাযথ আইনি কড়া ব্যবস্থা হবে। সালটা ছিল 1971। গোটা বিশ্বের জলাভূমি সংরক্ষণ নিয়ে একটি সম্মেলন হয়েছিল ইরানের রামসার শহরে। তখনই গঠিত হয় জলাভূমি সংরক্ষণের আন্তর্জাতিক কমিটি রামসার। 1982 সালে জলাভূমি সংরক্ষণ সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের বিশেষ কমিটি রামসার কনভেনশনে স্বাক্ষর করে ভারত। ভারতের 96টি ওয়েটল্যান্ডকে চিহ্নিত করেছে রামসার, তার একটি ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। কিন্তু সেটাও কি এখন বিপন্ন? হিন্দল দে, শোনিত হালদার, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।